চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু চ্যানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি ৭৩%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। ২০২৩ সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন ৬ কোটি মানুষ। সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে আরটি-পিসিআর ল্যাব। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন যুক্তরাজ্যের। এবং মুসা বিন শমশেরের একটি প্রতিষ্ঠানের আইনি বিষয় দেখত স্কুলের গণ্ডি না পেরোনো কথিত সচিব জি.কে. শামীমের সঙ্গেও মিলেছে লেনদেনের তথ্য। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার ৫। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু চ্যানেলে দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে ৭ মাস কম সময়ে শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের ৭৩% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে ১৭ মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে ১০ মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে ১০,৩৭৪ কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে ৪টি লেন থাকবে। বর্তমানে টানেলের ৭৩% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন স্ল্যাবের ইন্টারনেট স্ট্রাকচারের কাজ চলবে, এক টিউবের মধ্যে চলতেছে। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র ১০ মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজে গিয়েছে প্রায় ৫০%। সরকারের আশা ২০২৩ সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। ২০১৭ সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবন প্রায় প্রস্তুত। ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরের যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ ৬টি যে অঙ্গ, এর মধ্যে ৪টাই রিঅ্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলোই মূলত এই বসে যাচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের 2টি রিঅ্যাক্টর। প্রথম ইউনিটের জন্য 4টি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলেও সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারবো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোর সেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইসিটি মন্ত্রণালয়ে সনদ প্রাপ্তির ব্যবস্থা করা মাত্রই শুরু হবে টিকা দেয়া, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও RT-PCR ল্যাব বসানো হবে। এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে, এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড PCR টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড PCR টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে। ওখানে র্যাপিড টেস্টের PCR টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটগংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও RT-PCR পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী 11 অক্টোবর থেকে টিকা সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। এদিকে নতুন করে আরও 47টি দেশকে লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে বিভিন্ন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য। সবশেষ শুক্রবার বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল দেশটি। এক বিবৃতিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী 11 অক্টোবর ভোর 4টা থেকে এই টিকা সনদ কার্যকর হবে। অর্থাৎ 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন।
এদিকে নতুন করে আরো 47টি দেশের উপর থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে দেশটি। আগামী 11 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী গ্র্যান্ট সাপস। করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই মানুষ এখন ভ্রমণ করতে চায়। নতুন যে দেশগুলোর নাম এসেছে তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যের নাগরিকরাও অনেক দেশে ঘুরতে যেতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পর্যটন সংশ্লিষ্টরা। এর ফলে দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তারা। বর্তমানে ভেনেজুয়েলা সহ 7টি দেশ যুক্তরাজ্যের লাল তালিকায় আছে। গত 17 সেপ্টেম্বর এই তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য। রায়হানুল রানা, সময় সংবাদ। চলাফেরা করেন 7 কোটি টাকা দামের গাড়িতে, তার দেখা পেতে সিরিয়াল নিতে হয় 1 লাখ টাকা দিয়ে। যে কোনো তদবিরের জন্য নেন কমপক্ষে 10 লাখ টাকা। বলছি, গোয়েন্দা পুলিশের হাতে আটক কথিত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের কথা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই প্রতারকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে ক্যাসিনো কাণ্ড ও নানা অভিযোগে গ্রেফতার জিকে শামীম ও আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের সঙ্গে। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য রাজধানীর অভিজাত এলাকায় 5 লাখ টাকা দিয়ে অফিস ভাড়া করেন অভিযুক্ত আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী 30 জন সচিব বহু সামরিক বেসামরিক ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন কনসোর্টিয়াম বা সংঘ। সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন ও সরকারি কাজ এবং তা সাবকন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করাই তার উদ্দেশ্য। পুলিশ বলছে, বহুল আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের ড্যাটকো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো এই প্রতারক। শুধু তাই নয়, সংশ্লিষ্টতা রয়েছে টেন্ডারবাজি, মাদক মামলা, ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেফতার যুবলীগের নামধারী নেতা জিকে শামীমের সাথেও। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত কাদের রাজধানীর গুলশানে গড়ে তোলেন সততা প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আমার স্যারের সাথে দেখা করলে 1 লক্ষ টাকা লাগে। 1 লক্ষ টাকা তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসাল্টিং করতে, সেখান থেকে তাকে 10 লাখ। যদি 10 লাখ টাকা দিতে নাও পারে, অন্তত 2 লাখ টাকা, এই তার হলো ব্যবসা। আমরা দেখতে পেয়েছি আসলে তার সাথে কেউ নেই। সে শুধু পাইলাম যেটা পেলাম, প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টবি দেখলাম। জিকে শামীমেরও ব্যবসায়ী, সে হলেন অ্যাডভাইজার। প্রতারক চক্রের সঙ্গে রাঘব বলদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে, প্রয়োজনে জিকে শামীম, আলোচিত প্রিন্স মুসা বিন শমশেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্তের সাথে নিয়ে আসবো যে কেন তার সাথে এই লেনদেনগুলি হয় এবং কিভাবে একটা নন মেট্রিক লোক আপনার এইটা এত বড় একটা, আপনি বলতেছেন যে কোম্পানির অ্যাডভাইজার কিভাবে হয়, সেটা আমরা তদন্ত করি। ভুয়া প্রতারকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার পর অসুররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের মানুষকে জিম্মি করে ফায়দা লুটছে একটি গোষ্ঠী, তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। পরে কেরানীগঞ্জের 147টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই অসুরেরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অসুরেরা বাংলাদেশের রাজনীতিতে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না করতে পারে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিল বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের যাতে নির্মূল হয়, আমরা সেই মানুষরূপে ওষুধের বিনাশ করব।
কক্সবাজারে সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনা সহ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ 4 জনের একটি প্রতিনিধি দল। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তারা। প্রতিনিধি দলটির ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনার কথা রয়েছে। সবকিছু পর্যালোচনা করে রোহিঙ্গা ক্যাম্পে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব। আগামীকাল বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে প্রতিনিধি দলটির। রিসেন্ট সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার আলোকেও একটু গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসেসমেন্টেরও একটু দরকার আছে। আমাদের ফরেন মিনিস্ট্রিতেও নতুন একটা টিম কাজ করছে এটা নিয়ে, তো সবাইকে নিয়ে আমরা একটু ওখানে লোকাল সিচুয়েশনটাকে অ্যাসেস করতে চাই। যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবহার করা হয়েছে নাম সর্বস্ব 2টি প্রতিষ্ঠানকে। চেয়ারম্যানের ছত্রছায়ায় বোর্ডের 2 ব্যক্তি এই অনিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ডের চেয়ারম্যান। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে চলতি অর্থ বছরে। এই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। অথচ শাহিলাল স্টোর ও ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নাম সর্বস্ব প্রতিষ্ঠান। বোর্ডের কাছেই শেখহাটি বাজারে শাহিলাল স্টোর মূলত একটি ফটোস্ট্যাট কাম মোবাইল ও গ্যাস বিক্রি প্রতিষ্ঠান। শুক্রবার সকালে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে দোকান মালিক আশরাফুলের মোবাইল ফোনও। অপরদিকে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিক বাবু ইসলামের যশোর রাজারহাটস্থ বাসভবনের সাথে রয়েছে দেশ প্রিন্টার্স। তবে সাইনবোর্ডে মোবাইল নম্বর রয়েছে বাবু ইসলামের। বাবু ইসলামের দাবি, বোর্ডের 2 কর্মচারী চেয়ারম্যানের নাম করে তার কাছ থেকে প্যাড, সিল ও চেক নিয়ে এই অর্থ উত্তোলন করেছেন। শাহিলাল স্টোর বিকাশ, নগদ, মোবাইলের বিভিন্ন রকম সামগ্রী এইসবই বিক্রি করে আমরা জানি। সালাম কামাল হচ্ছে বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানের চেকগুলো হচ্ছে যে দিতে হবে। তো তখন আমি বলি যে আমার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। যশোর শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, দুর্নীতির সাথে হিসাব বিভাগের লোকজনের সাথে চেয়ারম্যানও জড়িত। এই দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনকে অতি সত্বর এখান থেকে প্রত্যাহার করে শুধু চেয়ারম্যান যেই দুর্নীতিতে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। আমাদের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। অর্থ শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা মুড়ি বই বের করি, একটা যাচাই করি এই চেকটা এত ইস্যু হয়েছে, কার নামে গেছে এবং সেই টাকার এত টাকা ব্যাংক থেকে চলে গেছে কিনা। এই ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এম রাব্বানীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র 3 ঘন্টার ব্যবধানে 25টি দোকান চলে গেছে মধুমতি নদীর গর্ভে। হুমকির মুখে বাজারের আরও কয়েকশো দোকান। এতে দিশেহারা ব্যবসায়ীরা। আবার ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার পাশাপাশি নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। উপজেলা প্রশাসন বলছে আপৎকালীন ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসএম আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চোখের সামনেই পুরো দোকান নদীর পেটে। দোকান থেকে আসা আয় দিয়েই চলে সংসার। নদীর এমন ভাঙনে দিশেহারা ব্যবসায়ীরা। গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার সকালে মাত্র 3 ঘন্টার ব্যবধানে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে বিলীন 25টি দোকান। প্রতিটি দোকানে লাখ লাখ টাকার মালামালও ভেসে গেল নদীতে। বাজারের জামে মসজিদেরও কিছু অংশ ভেঙে গেছে। সর্বস্ব বিলীন নিঃস্ব হয়ে গেছে। এদের মালামাল বের করতে পারেনি, মালামাল সহ কোনো কিছুই তারা সরাতে পারেনি। সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাতে সরকারের দ্রুত ব্যবস্থা পায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন বাজারটির বাকি অংশ রক্ষায় জিওব্যাগ ফেলে আপদকালীন ভাঙন ঠেকানোর কাজ চলছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণেরও আশ্বাস দেন তারা। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টেম্পোরারি প্রোটেকশন ওয়ার্ক করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি শুরু করা হবে। এখানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ করা খুবই জরুরি। আগে থেকে অবহিত হতাম তাহলে কিন্তু এখানে আমরা সেরকম প্রোটেকশনের ব্যবস্থা নিতাম। এখানে ইমার্জেন্সি কাজ করার জন্য বস্তা ফিলিং করে রাখছি। ব্রিটিশ আমলে 1 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজারে প্রায় 3000 ছোট বড় দোকান আছে। এছাড়া বাজারের কাছাকাছি রয়েছে সরকারি খাদ্যগুদাম ও রেলওয়ে স্টেশন। দ্রুত
কার্যকরী পদক্ষেপ না নিলে সবকিছু নদীতে বিলীনের আশঙ্কা এলাকাবাসীর। সময় সংবাদ, গোপালগঞ্জ। এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন 2 সাংবাদিক। বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য নোবেল পেয়েছেন ফিলিপিনো বংশোদ্ভূত মার্কিন নাগরিক মারিয়া রেসা আর রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা অনলাইন পোর্টাল র্যাপলারের সিইও আর মুরাতভ রাশিয়ার গণমাধ্যম নোভায়া গ্যাজেটের এডিটর ইন চিফ। শুক্রবার নরওয়ে থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য 329 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাদের মধ্যে রেসা আর মুরাতভি পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন। ওমানে পৌঁছে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ ওমান এ দল। ওমান ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টি-20 বিশ্ব আসরের বাছাই পর্বে অংশ নিতে 3 অক্টোবর দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের নামে মাহমুদুল্লাহ বাহিনী। বৃহস্পতিবার নিজেদের মধ্যে ভাগাভাগি করে ম্যাচ আবহে অনুশীলন করেছেন মুশি আফিফরা। আজ ওমান এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। 12 ও 14 অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে ডমিঙ্গোর দল। 15 অক্টোবর আবারও ওমানে ফিরে 17 অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের 2য় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন 6 কোটি মানুষ। এবং সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে RT-PCR ল্যাব। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন যুক্তরাজ্যের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।